হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর এই ভেক্টর থ্রিডি, এই ভেক্টর থ্রিডি যে অংশটুকু ছিল ত্রিমাত্রিক দেশের সরলরেখা, ওকে, তার আমি তোমাদেরকে একটা পার্ট দিয়েছি, একটা ভিডিও দিয়েছিলাম। আজকে 2 নম্বর ভিডিও হবে, পার্ট 2 হবে। আচ্ছা, প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে থ্রিডি নিয়ে কিছু কথা বলে, এই থ্রিডির 5টা পার্ট আছে, তোমাদের 5টা পার্ট আছে, কিন্তু 5টা পার্ট ভাগ ভাগ করে পর আছে দেখবে। প্রথম পার্টটা দুটো পেজ উল্টাবে, পরের পার্টটা আছে একটু একটু করে অঙ্ক দেওয়া আছে। তো তোমাদের আমি বলেছিলাম আগের দিন, এই 5টা পার্টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। আমি পার্ট 1 এবং কনসেপ্ট আগের দিন বুঝিয়েছিলাম। ওকে, তো যারা দেখোনি প্লিজ ওই ভিডিওটা দেখবে, লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের কয়দিন পর পরীক্ষা, আমি তোমাদেরকে একদম টু দা পয়েন্ট তোমাদেরকে পড়াবো। এই আমার ভিডিও যারা দেখবে কমপ্লিট ভাবে, তারা পরীক্ষার আগে আর প্র্যাকটিস করতে হবে না। যারা ভালো করে দেখবে আমার ভিডিও, পরীক্ষার আগে আর কোনো প্র্যাকটিস করার দরকার নেই স্যার। একদম ভালো করে মন দিয়ে আমার ভিডিওটা দেখো, তাহলে পরীক্ষার একদম কমপ্লিটলি তোমরা কমন পেয়ে যাবে এবং ভালো করে তোমরা অঙ্কটা করে আসতে পারবে। ঠিক আছে, তো চলো, এখান থেকে তোমাদের অনেকটাই নাম্বার আছে জানো। তো ভালো করে শুনবে। আজকে পার্ট 2, অর্থাৎ 3ডির 5টা পার্টের মধ্যে আজকে সেকেন্ড পার্টটা হবে। প্রথম পার্টের আগের দিন আমি অঙ্ক তোমাদের বলে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে সেকেন্ড পার্টের অঙ্কগুলো হবে আর সেকেন্ড পার্টের সূত্রগুলো হবে। ঠিক আছে, তো চলো সেকেন্ড পার্ট কোথা থেকে শুরু। দেখো, পেজ নাম্বার 71-এর পর 72 থেকে সেকেন্ড পার্ট শুরু। দেখো, 72 থেকে সেকেন্ড পার্ট শুরু, পেজ নাম্বার 72 থেকে সেকেন্ড পার্ট উদাহরণ বা সূত্র আছে। তো ভালো করে দেখো এসএনতে বইয়ের। তো আমি সেকেন্ড পার্টের আমি ফর্মুলা নিয়ে ডিসকাস করছি, পেজ নাম্বার 72-এ আছে। তো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। আমি বললাম, আমি আজকে যা যা কথা বলবো তোমাদের ভাববে আমি 3ডির মধ্যে আছি। কোথায় আছি বলো? 3ডি বা 3 ডাইমেনশনের মধ্যে আছে, মানে ত্রিমাত্রিক দেশে আছি। ওকে, যেখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে আর জেড অক্ষ আছে। আমি আজকে যত গল্প করবো, যত কথা বলবো, যত সরলরেখা নেবো, সমস্ত কিছু ভাববে যে 3ডির মধ্যে আছে। কার মধ্যে আছে বলো? 3ডির মধ্যে আছে। বোঝা গেল? তো দেখো স্যার, আমি বললাম একটা সরলরেখা নাও। আমি বললাম একটা সরলরেখা নিলাম, এটা একটা সরলরেখা। ওকে, এটা একটা সরলরেখা। বলো এই দুটো সরলরেখা, আমি বললাম এবি একটা সরলরেখা এন্ড সিডি একটা সরলরেখা। বলো সরলরেখা কোথায় আছে বলো? দুটো সরলরেখা 3ডির মধ্যে আছে। কোথায় আছে বলো? 3 ডাইমেনশনের মধ্যে, ত্রিমাত্রিক দেশে আছে। ওকে, তো এই যে এবি সরলরেখা ধরলাম, এবি সরলরেখার ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইনকে সংক্ষেপে লিখে, দিক কোসাইনকে সংক্ষেপে লিখে ডিসিএস। ডিসিএস মানে ডিরেকশন কোসাইন। ধরলাম এই এবি সরলরেখার ডিরেকশন কোসাইন হচ্ছে এল1, এম1, এন1। ওকে, এবং এই এবি সরলরেখার ডিরেকশন রেশিওকে সংক্ষেপে লেখে ডিআরএস। ডিআরএস মানে হচ্ছে ডিরেকশন রেশিও, মানে দিক কোসাইন দিক অনুপাত। আগের দিন বুঝিয়েছিলাম ভালো করে, যেটা আগে এটা দেখোনি, আগে ভিডিওটা দেখবে, ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, তো ডিরেকশন রেশিও মানে হচ্ছে যে, ধরলাম এই এবি সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে এ1, বি1, সি1। ওকে, আমি ধরলাম যে এই এবি সরলরেখার ডিরেকশন কোসাইন এল1, এম1, এন1 এবং এবি সরলরেখার ডিরেকশন রেশিও এ1, বি1, সি1। এবং এই সিডি সরলরেখার ডিরেকশন কোসাইন ধরলাম L2, M2, N2 এবং এর ডিরেকশন রেশিও DRS ধরলাম L2, N2, N2। বুঝতে পারলে? আমি এই দুটি সরলরেখার ডিরেকশন কোসাইন এন্ড ডিরেকশন রেশিও আমি কিন্তু ধরে নিলাম। ওকে, বোঝা গেল? ওকে, এবার দেখো, যদি ধরে নেই, এবার আমি ধরলাম যে এই দুটি সরলরেখা কোথায় আছে? 3ডির মধ্যে আছে। আচ্ছা, একে অপরকে ইন্টারসেক্ট করেছে কিনা? করেছে না। তাহলে দেখো, দুটি সরলরেখা যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে কিনা বলো? অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে ধরলাম যে এই দুটি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল যে তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা ধরলাম আমি থিটা। কি ধরলাম বলো? থিটা। কি ধরলাম? থিটা। যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি কি, দেয়ারফর, যে থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন, টু স্ট্রেট লাইন এবি এন্ড সিডি। থিটা হচ্ছে এই দুটি লাইনের মাঝে অ্যাঙ্গেল তৈরি করেছে। তারা বলো কি বলো? থিটা ইকুয়াল টু বলতে পারি যে, থিটা ইকুয়াল টু বলতে পারি কি বলতে পারি বলো? আচ্ছা, থিটা না, কস থিটা ইকুয়াল টু বলতে পারি। থিটা ইকুয়াল টু কস ইনভার্স করতে তো আমি একবার কস থিটা লিখে পরে এটা ইনভার্স করব। তো কস থিটা ইকুয়াল টু বলতে পারি কি বলো? যদি এই প্রথম সরলরেখার ডিসিএস জানি এবং পরের সরলরেখার ডিসিএস জানি, তাহলে ডিসিএস দিয়ে যদি আমরা অ্যাঙ্গেল তৈরি করতে চাই, তাহলে বলতে পারি যে L1, L2 প্লাস M1, N2 প্লাস N1, N2, এটা। অথবা আমরা এটাও বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু, ধরুন আমি ডিসিএস জানি না, ডিআরএস জানি, দুটো ডিআরএস জানি, তাহলে ডিআরএস দিয়ে বলতে পারি কি বলো? যে A1, A2 প্লাস B1, B2 প্লাস C1, C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস
b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইন্টু রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। ভালো করে শুনবেন স্যার, যদি আমি দেখো সরি দেখো যদি দুটি সরলরেখার শুধুমাত্র ডিসিএস অর্থাৎ ডিরেকশন কোসাইন জানি, তাহলে আমরা দুটি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে এটা। ভালো করে শুনবে, যদি দুটি সরলরেখার শুধুমাত্র ডিসিএস জানি, ডিরেকশন কোসাইন জানি আমি, তাহলে তার দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে থিটা বের করার সূত্র হচ্ছে এটা। এবার দুটি সরলরেখার আমি ডিসিএস জানি না, কি জানি ডিআরএস জানি, কি জানি বলো ডিআরএস জানি, তাহলে ডিআরএস বের করার, যদি ডিআরএস থাকে সেখান থেকে অ্যাঙ্গেল বের করার সূত্র কি এটা। বোঝা গেল? আমাদের এই দুটো সূত্র স্যার ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিসিএস জানা থাকলে এই সূত্রটা করবো, ডিআরএস জানা থাকলে এই সূত্রটা করবো। এটা কি বলো, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র। আশা করি ক্লিয়ার হলো। ওকে, এবার দেখবো, আমি বললাম এই কোণটা যদি স্যার 90 হয়, এই কোণটা আমার যদি 90 হয়, তার মানে কি হবে বলো তো, এরকম হবে কিনা সরলরেখা দুটি বলো তো, 90 হলে এরকম হবে কিনা বলো তো, এরকম হবে কিনা বলো, তবে দেখো মধ্যবর্তী কোণ 90 হবে কিনা বলো, তবে তাই না বলো। 90 মানে কি, 90 মানে হচ্ছে একটা সরলরেখা আর সরলরেখার উপর লম্ব ভাবে থাকবে, তাই না? দেখো লম্ব ভাবে থাকবে, তবে তো 90 হবে, তাই কিনা বলো। তাহলে বলো 90 মানে লম্ব, তাহলে বলো এই যে সরলরেখাটা এরকম লম্ব ভাবে আছে, তো 90। তাহলে আমি যদি বলি যে থিটা ইকুয়াল টু 90, থিটা ইকুয়াল টু মানে কি বলতো, সরলরেখা দুটি পরস্পর লম্ব, সরলরেখা দুটি লম্ব। কখন লম্ব হবে, যখন সরল লম্ব করবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন সরল দুটি পরস্পর লম্ব হবে, তাই না? তাহলে স্যার থিটা মানে 90 মানে একটু cos 90 বসিয়ে দাও, তো কি হবে দেখো তো, cos 90 ইকুয়াল টু l1 l2, এখানে বসাচ্ছে cos 90 l1 l2 প্লাস m1 n2 প্লাস n1 n2, তাই কিনা বলো। cos 90 মান কত স্যার, তাহলে cos 90 মানে 0 না, তাহলে কি হবে 0 ইকুয়াল টু l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2। ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট পেলাম স্যার, কি রেজাল্ট বলো, যে cos থিটা cos 90 মান 0 হলো, তার মানে কি হবে থিটা ইকুয়াল টু 90, মানে কি সরলরেখা দুটি পরস্পর লম্ব। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এখান থেকে পেলাম, কি বলো, সরলরেখা দুটি পরস্পর যদি লম্ব হয়, কি হয় বলো, লম্ব হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, কি বলো, l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0। ইটস ভেরি ভেরি রেজাল্ট, এটা মাথায় রাখতে হবে। কখন এটা হবে 0 বলো, যখন সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। ওকে, অলসো স্যার এটার মধ্যে বসাও, যে এর মধ্যে 0 বসায় কি হবে দেখো তো একবার, যদি 0 বসায় কি হবে দেখো এখানে, তাহলে কি হবে cos 0 মানে 0 হয়ে যাবে, cos 90 মানে 0, তো তাহলে এটা 0 হয়ে যাবে, cos 90 0, তাহলে এটা 0, তো 0 ইকুয়াল টু দেখো স্যার এটা কোনো গুণ করতে হবে না, এটা কিন্তু 0 হয়ে যাবে পুরোটা, এটার সঙ্গে এটা 1 হবে, তাহলে কি হবে বলো, 0 ইকুয়াল টু a1 a2 প্লাস b1 a2 প্লাস c1 c2, এটা হবে, ঠিক আছে। থিটা ইকুয়াল টু যদি 90 হয়, তাহলে আমাদের বলতে পারি যে এটা ইকুয়াল টু 0। তো মাথায় রাখতে হবে কি বলো, সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে এটা ইকুয়াল টু 0 হবে, অথবা এটা ইকুয়াল টু 0 হবে। রেশিও জানা থাকলে এটা দিয়ে ইকুয়াল টু 0, আর কোসাইন জানা থাকলে এটা ইকুয়াল টু 0। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, এই পুরো পার্টটা থেকে কোশ্চেন আসে, যে সরলরেখা দুটি পরস্পর যখন লম্ব হবে, তখন আমাদের কি ঘটনা ঘটবে, l1 l2 প্লাস m1 n2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0, অথবা a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0, তাই ইকুয়াল টু 0। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, তোমাদের এইগুলো জানতে হবে। ওকে, আচ্ছা, তারপর কি জানবো দেখো, শুনবে, আর যেটা মাথায় রাখতে হচ্ছে যে লম্ব হলে এটা পেলাম না, যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে এটা হবে। এবার বলছে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে কি হবে, দেখবে সরলরেখা দুটি, এটা শুধু মাথায় রাখবে, সরলরেখা দুটি যেমন লম্ব হলে এটা হবে, এই দুটো হবে, আর সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে, সমান্তরাল হলে কি হবে দেখো, হবে l1 বাই l2 ইকুয়াল টু m1 বাই m2 ইকুয়াল টু n1 বাই n2, অথবা কি হয় বলো, এটাও হতে পারে, এটা হবে যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। তাহলে আমাদের সরলরেখা দুটি লম্ব হলে হবে এটা, এই কন্ডিশন, আর সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল তাহলে হবে এটা, অথবা এটা, যদি ডিসিএস কোসাইন থেকে তাহলে এটা, আর রেশিও থাকলে এটা। বোঝা গেল? এই চারটে সূত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের। আমি বললাম কি, আমি কালকেও বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি যে এই পার্টটাতে, সেকেন্ড পার্ট এটা হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড পার্ট মানে হচ্ছে যে
আমাদের ভেক্টর থ্রিডি টোটাল 5টা পার্ট আছে দেখবে, তার মধ্যে এটা দ্বিতীয় নম্বর পার্টটা। এখান থেকে 2 মার্কসের কোশ্চেন একটা আসবে, 100% আসবে, আর আমি যা বলছি সেখান থেকে কমন তোমাদের পারবে, ঠিক আছে? আর এই সূত্রগুলো তার জন্য কাজে লাগবে। ওকে, বুঝে গেল সবাই? ক্লিয়ার? ওকে, এবার শুনবে। দেখো আমি এই যে করলাম, এই যে এগুলো কিন্তু দেখো তো একটা সরলরেখার কার্টেসিয়ান ইকুয়েশন থাকলে এটা সম্ভব, ডিসিএস বা ডিআরএস। এবার সরলরেখার ভেক্টর সমীকরণ থাকে স্যার, যদি সরলরেখার ভেক্টর সমীকরণ থাকে তখন আমরা কি করে বের করবো যে সরলরেখা দুটো লম্ব হলে কি হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে, সমান্তরাল হলে কি হবে। এটা তো ভেক্টর যা করলাম এমন না, এটা কার্টেসিয়ান সমীকরণ অনুযায়ী করলাম। এটা কি করলাম বলো, এটা কার্টেসিয়ান অনুযায়ী সমীকরণ অনুযায়ী এটা করলাম। এবার যদি ভেক্টর সমীকরণ থাকে স্যার, তাহলে কি করে অ্যাঙ্গেল বের করবো? তাই ভেক্টর সমীকরণ থেকে অ্যাঙ্গেল বের করা যায়, দেখাই তাই না? অঙ্কগুলো হয়ে যাবে। দেখো ভালো করে, একটা সরলরেখা যদি ভেক্টর সমীকরণ থাকে, তাহলে বলো সরলরেখার ভেক্টর সমীকরণ আকারের রূপটা কিরকম বলো? সরলরেখার ভেক্টর সমীকরণ আকারের রূপটা হচ্ছে এরকম ব্যাপার, যে ধরলাম এই প্রথম সরলরেখাটা, প্রথম সরলরেখা, দ্বিতীয় সরলরেখা। ওকে, আমি প্রথম সরলরেখা, এই সরলরেখাটা ইকুয়েশন ধরলাম, এই বি সরলরেখা, এর ইকুয়েশন ধরলাম আর ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস λ1 ইন্টু b1। ওকে, ভেক্টর চিহ্ন থাকবে। ওকে, বোঝা গেল? এবং এই যে এই সরলরেখাটা সিডি সরলরেখা ছিল, এটা সিডি সরলরেখা, এই সিডি সরলরেখাটা ইকুয়েশন ধরলাম আমি, কি বলো, আর ভেক্টর ইকুয়াল টু a2 প্লাস λ2 ইন্টু b2 ভেক্টর। ওকে, তো তোমরা আগের দিন জানলে যে একটা সরলরেখার ভেক্টর সমীকরণ এরকম টাইপের দেখতে হয়, তাই না? আগে দেখলে না, আমি আগের দিন তোমাদের বলেছিলাম একটা সরলরেখার টাইপ এরকম দেখতে হয়, যে আর ভেক্টর ইকুয়াল টু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ প্লাস some t into ai ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস ck ক্যাপ, এরকম টাইপ। হ্যাঁ, তাহলে কি হয় বলো তো, সামথিং ইনটু সামথিং প্লাস k ইনটু সামথিং টাইপ কিছু হয়, তাই না, ভেক্টর আকারে। তাহলে সেটা লিখছি আমরা আর ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস λ1 ইনটু b λ1 b1 আর a2 λ2 b2। তাহলে এটা দুটো হচ্ছে সরলরেখা দুটো ইকুয়েশন। ওকে, এরকম টাইপের দেখো, মানে সরলরেখার ভেক্টর আকারে ইকুয়েশনগুলো এরকম টাইপের দেখতে হয়। ওকে, আগের দিন আমি একটু ডিটেইলস বলেছিলাম। ওকে, এবার শুনবে স্যার, তাহলে এটা যদি দুটো সরলরেখার ইকুয়েশন এবং তাদের মধ্যবর্তী কোণ যদি কি হয় বলো, থিটা হয়, মধ্যবর্তী যদি থিটা হয়, তাহলে ভেক্টর আকারে থাকলে মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হলে আমরা বলতে পারি, দেখো কি বলতে পারি, দেখো তো, cos থিটা ইকুয়াল টু, এখানে স্যার ল্যামডার সঙ্গে কি আছে, b1 আছে না, এখানে b2 আছে না, এটাই ইম্পর্টেন্ট। এখানে ল্যামডার সঙ্গে কি আছে, মানে t এর সঙ্গে কি আছে, b1 আছে, b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2। এটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু, ওকে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ওকে, এবার দেখো স্যার, এখান থেকে এটা পেলাম। এবার বলছে যে বলো তো স্যার, যদি আবার সেম থিটা ইকুয়াল টু 90 হলে কি হবে? 90 হলে কি হবে বলো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে বলো পরস্পর লম্ব হবে না সরলরেখা দুটি? পরস্পর লম্ব হবে, তাই তো হবে, লম্ব হবে তো। থিটা লাইন মানে কি লম্ব হবে পরস্পর সরলরেখা দুটি, তাই না? পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাই কি হবে, cos 90 0, তাই এটা 0 হয়ে যাবে না, দেখো তো কি হবে, cos 90 ইকুয়াল টু b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2 b1 b2, তাই না? তাই কিনা বলো? তাহলে এটা কি 0, তাই এটা 0 ইন্টু সাথে 0 হয়ে যাবে না? তাহলে কি হবে দেখো, দেয়ারফর b1 ভেক্টর ডট b2 ভেক্টর ইকুয়াল টু 0 হবে। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এটা, যে সরলরেখা দুটি 0 হয় তাহলে কি হবে, b1 ডট b2 ইকুয়াল টু 0। সরলরেখা পরস্পর লম্ব হলে কি হবে বলে, b1 ডট b2 0। আচ্ছা, যদি সেটা প্যারালাল হয় সরলরেখা দুটি, বা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে সরলরেখা দুটি হবে, দেখো তো, b1 ভেক্টর ইকুয়াল টু সাম এনি কনস্ট্যান্ট লাইক এনি k ধরতে পারো বা যে কোনো কনস্ট্যান্ট ধরতে পারো। আমি ধরলাম সাম এনি ল্যামডা একটা কনস্ট্যান্ট ধরলাম এখানে। আচ্ছা, ল্যামডা ধরেছিলাম না, সাম মিউ ধরো ইনটু b2। এটা হচ্ছে সমান্তরাল হলে হবে, বুঝতে পারলে? তাহলে এই যে এটা হচ্ছে থিটা নরমাল, থিটা বের করার সূত্র, এটা হচ্ছে লম্ব হলে হবে b1 ডট b2 ইকুয়াল টু 0, আর সমান্তরাল হলে হবে b1 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু b2। এটা হচ্ছে এই সরলরেখার ভেক্টর সমীকরণ থাকলে আমরা এভাবে তার অ্যাঙ্গেলটা বের করি। তাহলে একটা সরলরেখা যদি মানে কার্টেসিয়ান ফর্মে থাকে তাহলে তারা এইভাবে বের করি, যে দেখালাম একটু আগে, আর ভেক্টর থেকে এভাবে বের করি। এটা হচ্ছে এই সেকেন্ড পার্টের সমস্ত ডিটেলস ফর্মুলা তোমাদের বললাম, এর থেকে বেশি জানার দরকার নেই স্যার, এনাফ, যথেষ্ট বলে দিয়েছি। ওকে, এর বাইরে কোনো ফর্মুলা লাগবে না।
ওকে, এবার চলে আসছে আমরা অঙ্কগুলো দেখি এই পার্টে কি কি অঙ্ক টাইপ আছে। আমি আগেও বললাম এই পার্ট থেকে শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেন আছে, কি হবে বলো, শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে। ওকে, চলো পেজ নাম্বার বের করো তো স্যার, তোমরা পেজ নাম্বার বের করবে, পেজ নাম্বার 74। চলো 74 পেজ নাম্বার বের করো। এই সেকেন্ড 74 দেখো তো সংক্ষিপ্তের কতগুলো অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, মোটামুটি 12, 14, 15টা সংক্ষিপ্তের অঙ্কগুলো দেওয়া আছে। এই সংক্ষিপ্ত অঙ্কগুলো যদি আমরা করিয়ে দিই স্যার, আমি চ্যালেঞ্জ করছি যে সংক্ষিপ্ত অঙ্ক দাগিয়ে নাও, আমি যা দাগিয়ে বলছি তার বাইরে কিন্তু কোশ্চেন আসবে, 2 মার্কসের কোশ্চেন সেখান থেকে কমন আসবে, ঠিক আছে। চলো সংক্ষিপ্তের পেজ নাম্বার 74 এসে দেবো, এর সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখো, সংক্ষিপ্তের 1, 2, তারপর করবে তোমরা ভালো অঙ্ক করো, তারপর করবে এই কোশ্চেন দরকার নেই, হ্যাঁ 6, 7, 8 ইম্পর্টেন্ট, 1, 2, 6, 7, 8 ইম্পর্টেন্ট, হ্যাঁ 9, 10, 11 অঙ্কগুলো, 12 অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো আমি 1, 2 এগুলো সহজ অঙ্ক শুধু সূত্রে ফেললে হয়ে যাবে, আমি তোমাদের সরাসরি 6 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে। 1, 2, 3 এগুলো পারবে, শুধুমাত্র দুটো সরলরেখা দেওয়া আছে, শুধুমাত্র সূত্র করলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো আমি 1 নাম্বারটা করিয়ে দিই, তোমাদের বলছি 1 নাম্বারটা করিয়ে দিই। চলো এটা সেকেন্ড পার্ট, পেজ নাম্বার কত বলো, 74, পেজ নাম্বার 74 এসএন দেবো, হ্যাঁ 1 নম্বর অঙ্ক 74 পেয়ে এসে দেবো 1 নম্বর অঙ্ক। কি বলছে, দুটো সরলরেখা ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে বলছে x - 5 বাই 7 ইকুয়াল টু y প্লাস 2 বাই -5 ইকুয়াল টু z - 9 বাই 1। আর একটা সরলরেখা কি দেওয়া আছে, সরলরেখা বলো, x - 5 বাই 2 ইকুয়াল টু y - 10 বাই 2 ইকুয়াল টু z - 9 বাই -4। বলছি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, বলছি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো বলছি, ঠিক আছে। তো চলো স্যার অন্তর্ভুক্ত কোণ কি করে নির্ণয় করবো বলো। এই সরলরেখার সরাসরি কি বলতো, এটাকে কি বলি আমরা, এর জেনারেল ফর্মটা কি ছিল, আমি আগের দিন পড়িয়েছিলাম, জেনারেল ফর্ম কি ছিল বলো, x - x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z - z1 বাই c। এটা ছিল সরলরেখার জেনারেল ফর্ম। এই আকারে আছে কিনা আগে দেখে নেবো, দুটো সরলরেখা এই আকারে আছে না, এই আকারে আছে, তাহলে বলো স্যার এবিসি কি ছিল, এবি ছিল এই সরলরেখার কি বলো, ডিআরএস অর্থাৎ ডিরেকশন রেশিও, তাই না, তাই কিনা বলো। তাহলে বলো এখানে এ মানে কত, এই সরলরেখার ডিরেকশন রেশিও a1 মানে হচ্ছে 7, b1 মানে হচ্ছে -5, তাই কিনা বলো। বলো c1 ইকুয়াল টু 1, এখানে বলো a2 মানে কত 2, b2 মানে হচ্ছে 2, c2 মানে -4, তাই কিনা বলো। তাহলে a1 b1 c1 a2 b2 c পেয়ে গেছে। এবার সরলরেখার সূত্র, কোণের সূত্র কি, যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয় সরলরেখা দুটি, তাহলে cos থিটা ইকুয়াল কি হয় বলো, কি হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এই সূত্র কেন অ্যাপ্লাই করলাম স্যার, কারণ আমরা ডিরেকশন রেশিওটা জানি, তাই না, ডিরেকশন রেশিও সূত্র ইউজ করছি। বাই কি হবে, রুট ওভার দেখো তো একবার, রুট ওভার, আমরা সূত্র এগুলো কিন্তু জানি, তাই কিনা বলো। চলো মান বসিয়ে দাও, a1 a2 মানে কি, এটার সঙ্গে এটা গুণ, কি হবে 7 গুণ 14 প্লাস b1 b2 মানে এটার সঙ্গে এটা, কি হবে 5 গুণ মাইনাস 5 গুণ 10, দেখো তো এটার সাথে -5 গুণ 10 হবে তো, c1 c2 দেয় না, এটা ইকুয়াল আছে 1 এর সঙ্গে -4 করলে -4 বাই রুট ওভার। স্যার দেখো তো স্যার, নিচে যাই মান হোক না কেন ভালো করে শুনবে, এরপর a1 স্কয়ার মানে a স্কয়ার প্লাস এটা স্কয়ার এটা স্কয়ার যাই হোক না কেন কিছু একটা মানতে হবে। উপরের দিকে তাকাও তো স্যার, নিচে 0 হয়ে দেখো তো, 14 -10 মানে প্লাস 14 -14 হয়ে যাচ্ছে না, দেখো তো মানে উপরে 0 হয়ে যাচ্ছে না, উপরে 0 নিচে স্থান তো মানে কি, নিচে যাই হোক না কেন উপরে 0 নিচে স্থান 0 হয়ে যাবে না, তা কি হবে বলো, এটা 0 হয়ে যাবে, তাই না, উপরে 0 হচ্ছে তো নিচে 0 হবে, তাহলে বললাম cos থিটা ইকুয়াল টু 0। তাহলে বলো cos থিটা ইকুয়াল টু 0, 0 মানে কত বলো, cos 90 ডিগ্রি, মানে তাহলে থিটা ইকুয়াল টু কত বলো, এটা বের করতে বলেছিল যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত, এইটুকু করলে তোমরা 2 মার্কস পেয়ে যাবে। কার কার বোঝা মাথায় ঢুকলো না বলো, যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। সবাই দেখতে পাচ্ছ ক্লিন, সবাই ক্লিয়ার হয়েছে, সবাই ক্লিয়ার বুঝতে পারছো তো, কারো ডাউট নেই। আর সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত, কত 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কগুলো করতে পারবে। তখন 6 নাম্বারটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 6 নাম্বারটা করিয়ে দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে দেখবে। ক্লিয়ার সবার, দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো ভালো করে, 6 নম্বর অঙ্ক দেখো, নাম্বার 6 বলছে যে স্যার দুটি সরলরেখা পরস্পর সমান, পরস্পরের উপর লম্ব হলে ল্যামডার মান কত, মানে দুটি সরলরেখা দিয়েছে পরস্পর লম্ব, তাহলে ল্যামডার মান কত, তাই না। চলো সরলরেখা কি দিয়েছে দেখো 6 নম্বর অঙ্কটা, বলছে যে
এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো অঙ্ক, ঠিক আছে? এই ল্যামডা মানে বের করতে দিবে y minus 2 ল্যামডা ইকুয়াল টু z minus 3/2, আর কি বলছি দেখো তো, x minus 1/3 ল্যামডা ইকুয়াল টু y minus 1/1 ইকুয়াল টু z minus 6/-5। ওকে, বলছি এই সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত? কি বলছে বলো তো? পরিষ্কার বলে দিয়েছে যে এই সরলরেখা দুটি পরস্পর লম্ব। আচ্ছা, লম্ব সূত্র কি জানিয়েছিলাম আমরা? a1 a2 প্লাস b1 b2 প্লাস sin θ ইকুয়াল টু 0 না, তাই না? তাহলে বলো এখানে a1 মানে কত? পরিষ্কার জানি এখানে a1 মানে কত, -3, b1 মানে কত, 2 ল্যামডা, c1 মানে কত, এখানে বলো a2 মানে কত, 3 ল্যামডা, b2 মানে কত, 1, c2 মানে কত, -5। ওকে, তাহলে যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, লম্ব বলে দিয়েছেন, ঠিক আছে, লম্ব, তা কি বলতে পারি দেখো, a2 প্লাস b1 b2, আমরা একটু আগে সূত্র লিখে দিলাম, তাই না? কেন হয় এটা, প্লাস c1 c2 ইকুয়াল টু 0। চলো মান বসিয়ে দাও, a1 a2 মানে এটা ইনটু এটা, কিভাবে গুণ করলে, -9 ল্যামডা, তাই না? দেখো তো -3 -3 ল্যামডা, -3 আর 3 ল্যামডা, -9 ল্যামডা। ওকে, b1 b2 গুণ করলে কত, দেখো তো 2 ল্যামডা 1 করলে প্লাস 2 ল্যামডা, তাহলে দেখো তো c1 c2 গুণ করলে -5 × 10 ইকুয়াল টু 0। ওকে, এর বলে -7 ল্যামডা ইকুয়াল টু 10, -2 ওদিকে গেলে +10 হয়ে যাবে, তাই না? আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু কত হয়ে গেল, -10/7, এটা অ্যান্সার। ল্যামডা মান কত হয়ে গেল, -10/7। বুঝে গেল? কারো কোনো ডাউট আছে? এই অঙ্কগুলো করলে মাত্র তোমরা 2 নাম্বার পাবে, আর এই টাইপের অঙ্ক আসবে 2 মার্কসের জন্য। আসলে ক্লিয়ার সবার? দেখো তো, ওকে। আচ্ছা, বলছে 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে প্রমাণ করো পরস্পর লম্ব। লম্ব মানে কি বলতো, এরকম এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে লম্ব হয়ে যাবে, বুঝলে? 7 নম্বর অঙ্কটা প্রমাণ করতে বলছে পরস্পর লম্ব, মানে কি গুণ করে দেখবে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, 0 মানে কি পরস্পর লম্ব। বুঝা গেল কি? দেখো তো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ? 7 নম্বরটা দেখবে, 7 নম্বরটা কি বলেছে বলতো, প্রমাণ করো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব। তার মানে কি বলতো, a1 a2 b1 b2 c1 c2 করে ইকুয়াল টু 0 দেখাতে হবে তোমার। 7 নম্বরটা ইকুয়াল টু 0 দেখাতে হবে, দেখবে এগুলো গুণ করে দেখবে ইকুয়াল টু 0 হয়ে গেছে, মানে কি পরস্পর লম্ব। 7 নম্বরটা পারবে করতে, ঠিক আছে? চলো 8 নম্বরটা দেখো, 7 হয়ে গেল, 8 নম্বর। আট, 7টা পারবে, ঠিক আছে? 7টা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা a1 a2 b1 b2 c1 c2 ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে লম্ব পরস্পর বলে দেবো, ঠিক আছে? 8টা দেখো, 8টা একটু অন্য টাইপের, তাই তোমাদের করে দিচ্ছি। x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 40 প্লাস 5, আর z ইকুয়াল টু 40 প্লাস 3। ওকে, আরেকটা কি দিয়েছে বলো? আরেকটা দিয়েছে এখানে x minus 5/5, y minus 6/0, z minus 1/2/0। ওকে, বলছে এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ঠিক আছে? তো দেখে তোমরা একটু অবাক হচ্ছে যে স্যার এটা কি বলছে স্যার এখানে, তাই না? অবাক হচ্ছে কিনা বলো? দেখে অবাক লাগছে না তোমাদের, স্যার এখানে 0 কেন দিল, তাই না? বলছে স্যার এখানে 0 কেন দিল, অবাক লাগছে না? স্যার নিচে 0 মানে অসংগত না, তাই মনে হচ্ছে না? কিন্তু এটা নিচে 0 মানে সে বাইরে একটা নিচে 0 বোঝায়নি, এখানে বোঝাচ্ছে যে এই সরলরেখাটার x অক্ষ বরাবর দিক অনুপাত হচ্ছে 5, y অক্ষ বরাবর দিক অনুপাত হচ্ছে 0, আর z অক্ষ বরাবর দিক অনুপাত হচ্ছে 0। এই জন্য 0 এর দিক অনুপাত করে দেওয়া আছে, তো বুঝতে পারলে? আচ্ছা চলো, তাহলে এই সরলরেখার দিক অনুপাত আমি আগে বের করে নিয়ে বুঝতে পারছি যে দেখো a2 ইকুয়াল টু হবে 5, b2 ইকুয়াল টু 0, আর c2 ইকুয়াল টু 0। এটুকু ক্লিয়ার, দিক অনুপাতগুলো 0। এই সরলরেখা থেকে কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না, তাই না? আচ্ছা স্যার টি আছে মানে কি বলতো, টি আছে মানে ভাববে এটা ভেক্টর ফর্মে লেখা আছে, তাহলে কি আছে বলতো, এখানে দেখো তো x ইকুয়াল বলতে পারি, দেখো 5 প্লাস t ইন্টু 0 বলতে পারি কিনা বলো স্যার? বলতে পারি না? আচ্ছা বলো তো y ইকুয়াল টু বলতে পারি, দেখো তো 5 প্লাস t ইন্টু 4, z ইকুয়াল টু বলতে দেখো z ইকুয়াল টু 3 প্লাস t ইন্টু 4,
স্যার বলো স্যার এইভাবে লেখা আছে কিনা দেখো তো, আর ভেক্টর ইকুয়াল টু এ না এরকম এ প্লাস ল্যামডা বি আকারে লেখা আছে কিনা বলো তো স্যার, দেখো তো কম্পেয়ার করে দেখো তো, তাই না? আচ্ছা এবার বলো স্যার এটাকে আমরা কি বলতে বলো, এটাকে আমরা বলতাম না দিক অনুপাত, তাই না? যে টি এর সঙ্গে যেটা থাকতো, টি এর সঙ্গে দিক অনুপাত বলতাম কিনা বলো। এই এটার ক্ষেত্রে দিক অনুপাত কি বলতো, এটার ক্ষেত্রে দিক অনুপাত হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে এটা 0, অর্থাৎ a1 ইকুয়াল টু 0, b1 ইকুয়াল টু কত বলো, এটা দিক অনুপাত y অক্ষ বরাবর কত 4, আর c1 মানে হচ্ছে যেটা অক্ষ বরাবর দিক অনুপাত হচ্ছে 4। বোঝা গেল? মধ্যবিত্ত কোণ বের করো, মধ্যবিত্ত থিটা হলে cos থিটা ইকুয়াল টু কি হবে বলো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার কি ছিল বলো, a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। কারো ডাউট আছে? নেই। এবার দেখাবে স্যার বলো a1 a2 করে কি হয় দেখো, a1 a2 মানে এটার সঙ্গে এটা গুণ কত হবে, 0 ইন্টু 5 করলে হবে 0, b1 b2 মানে এটার সঙ্গে এটা গুণ কত হবে, 4 ইন্টু 0 করলে হবে 0, c1 c2 মানে এটার সঙ্গে এটা করলে হবে 4 ইন্টু 0 করলে হবে 0। তাহলে স্যার দেখো তো উপরে 0 হয়ে যাচ্ছে না সব, নিচের মান যাই বের করো না কেন কত হবে বলো, 0 হবে না দেখো তো, উপরে তো 0, তাই না? তাহলে হবে cos থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা 0 কথা বলেছে একটু আগে করলাম আমি, cos থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল 0 মানে cos 90 থিটা ইকুয়াল কত হবে স্যার, 90 ডিগ্রি। আর কোনো ডাউট আছে বলো, এনি ডাউট এনিওয়ান? আশা করি কারো কোনো 1% কোনো ডাউট নেই। ওকে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে স্যার, একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বোঝা গেল? কারো কোনো আশা করি ডাউট নেই, তাই তোমরা আশা করি এই 7 অঙ্ক 8 অঙ্কটাও পেরে যাবে করতে। 8 অঙ্কটা করে দিলাম, 9টাও বাড়িতে করো, 9 10 কিন্তু বাড়িতে করে নেবে, একদম সহজ অঙ্ক, ইজি অঙ্ক তোমরা পারবে। ওকে, আচ্ছা 10 নম্বরটা আর 9 নম্বরটা যদি করতে না পারো কমেন্ট করবে। দেখো 10 নম্বরটা বলে দিই, 10 নম্বরে দেখো সেকেন্ডটা দেখো, 10 নম্বর দুটো লাইন দেওয়া আছে তো, 9 নম্বরটা তো করতে পারবে, 10 নম্বরের সেকেন্ড লাইনটা হয়তো না পারতে পারো, একটু বুঝিয়ে দিই। আচ্ছা এটা ক্লিয়ার তো সবার? ওকে, এবার 10-এর দেখো তো সেকেন্ড লাইনটা সাজাতে হয়তো না পারতে পারো, সাজিয়ে দিই। 10 নম্বরের সেকেন্ড লাইনটা দেখো কি আছে দেখো তো স্যার, প্রথম লাইনটা তো ইজি আছে পেয়ে যাবে, সেকেন্ড লাইনটা কি আছে দেখো তো, 2x - 1 ইকুয়াল টু 5 - 2y ইকুয়াল টু √2 ইন্টু z, এটা আছে। এটাকে সাজাতে হবে স্যার আগে, কোনো নর্মাল হবে এইভাবে, এইভাবে সাজাতে নর্মাল আগে, মানে x আগে থাকবে, এইভাবে সাজাতে হবে, y আগে থাকবে, z আগে থাকবে। তা কি হবে দেখো তো, সেখানে 2 আছে না, তাহলে কি করবো বলো তো, 2টাকে বাই করে দেবো, কারণ x কে ফ্রি করতে হবে। তাহলে কি হবে দেখো তো, x - 1/2 বাই 1/2, বোঝা গেল কি? এটা বোঝা, এটা 1/2 দিয়ে ভাগ করলাম, তাই না? ক্লিয়ার তো এটা? আচ্ছা ইকুয়াল কি হবে দেখো তো, এটা আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে দেখো, 2y - 5 ইকুয়াল কি হবে দেখো তো, √2 ইন্টু জেড। এবার দেখো এটা কি যা আছে তাই লিখবো, বোথ সাইড 1/2 দিয়ে ভাগ করলে এটা, ঠিক আছে? ইকুয়াল এটা কি হবে দেখো তো, এবার বোথ সাইডে 2 দিয়ে ভাগ করো, 1/2 দিয়ে এটাও ভাগ করো, কি হবে দেখো তো, y - 5/2 বাই 1/2। আচ্ছা আচ্ছা, উপর নিচে মাইনাস দিয়ে গুণ করেছিলাম, এখানে মাইনাস দিয়ে গুণ, মাইনাস ওয়ান নিচে ছিল, এটা মাইনাস 1/2 হবে, সরি, উপর নিচে মাইনাস দিয়ে গুণ করলাম, তবে এটা মাইনাস চেঞ্জ হবে, উপরে এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, নিচে মাইনাস 1 থাকতো, এই মাইনাস হবে, এটা মাইনাস 1/2। দেখি হবে দেখো সেটা হবে z বাই এই 1/√2 দিয়ে √2 করলে হবে 1/√2 এর নিচে হবে, হ্যাঁ? আচ্ছা এবার দেখো তো স্যার এখানে কিছু মানে -0 বলতে পারি, তো দেখো তো কমপ্লিট সাজা হয়েছে, কার আকারে সাজালাম বলতে, এটা এই আকারে সাজালাম, দেখো কোন আকারে দেখো তো, x - x1 বাই a ইকুয়াল টু y - y1 বাই b ইকুয়াল টু z - z1 বাই c, এই আকারে সাজালাম। কেন বলতো স্যার, এই আকারে সাজালে তবে বলতে পারি কি বলতো, এই abc কি বলতো, এই সরলরেখাটার দিক অনুপাত। তাহলে এখানে হচ্ছে 1/2 - 1/2 1/√2, এটা হচ্ছে এই সরলরেখাটার দিক অনুপাত, বুঝলে? এটা হচ্ছে a1 a2 b2 c2, এটা আর একটা a1 b1 c2 আগেরটা থেকে নিয়ে নেবো, বুঝে গেল? এটা হচ্ছে 10-এর অঙ্কটা সেকেন্ড সরলরেখাটা এইভাবে দেওয়া আছে, আমি এইভাবে আগে করে নেবো, তারপর কিন্তু অঙ্ক করবো, ঠিক আছে? এটা a2 b2 c2 ধরবে, এটা আর একটা সরলরেখা তো সহজে বুঝতে পেরে যাবে, বুঝে গেল? তো 10 নম্বরটা তাহলে 9-10 করতে পারবে। চলো 11 যে অঙ্কগুলো দেওয়া আছে ভেক্টর ফর্মে দেওয়া আছে, তোমাদের সমস্যা হতে পারে একটু ভেক্টর ফর্মে আছে, আপনি করে দিন, তাই না? তাই তো মনে হয় না স্যার, একটা ভেক্টর ফর্মে আছে, ইকুয়েশনটা করে দিন কেমন হবে, বা অঙ্কটা বের করে দিন, তাই তো? চলো হয়ে গেল এগুলো। আর দেখো 11-এর একটা অঙ্ক করবো, দেখো চলো 11 একটা অঙ্ক করবো, দেখো কি বলছে। আচ্ছা 11 যে কোনো একটা অঙ্ক করলে হলো, আমি 11 একটু বড় অঙ্কটা দিয়ে করি, আমি 11 2 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে?
চলো 11 2টা কি বলছি দেখো, সেম সরলরেখার মধ্যবর্তী কোণ বের করতে বলেছে 11 2 কি হবে দেখো তো, বলছে আর ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস, দেখো আর ভেক্টর কি দেওয়া আছে দেখো তো, বইটি নিয়ে নিই। বলছে আর ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস t ইন্টু 1/2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে, এটা আর ভেক্টর দেওয়া আছে, আরেকটা সমীকরণ দেওয়া আছে আর ভেক্টর ইকুয়াল টু কত বলো, 2i ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তাহলে এখানে j ক্যাপটা নাই কিন্তু, প্লাস t ড্যাশ ইন্টু দেওয়া আছে কি বলো, i ক্যাপ প্লাস 2j ক্যাপ i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বলছি সরলরেখা দুটো মধ্যবর্তী কোণ, তাহলে ভেক্টর ফর্মে আছে না স্যার, আমি একটু আগে বললাম ভেক্টর মনে থাকলে, আমি একটু বলছিলাম না তোমাদের যে একটা ভেক্টর সরলরেখা আর ইকুয়াল টু a প্লাস বি ল্যামডা বা ল্যামডা বি ভেক্টর, ল্যামডা ইন্টু বি ভেক্টর, তাহলে এই ল্যামডার সঙ্গে বা টি এর সঙ্গে যে থাকবে তার সঙ্গে কথা হবে না, তাই করো না যে cos থিটা ইকুয়াল টু b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2, তাই না? তাহলে এখানে কি হবে স্যার, এই টি এর সঙ্গে যে পার্টটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে এই যে এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা ইম্পর্টেন্ট, বুঝে গেল? দেখো ওকে, তো দেখো এখানে দেখো b1 বি ভেক্টর কি হবে বলো, দেখেন এখানে b1 ভেক্টর ধরলাম কত বলো, 1/2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে, আর এটা ধরলাম b2 কত হবে বলো, i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, চলো তাহলে কি হবে স্যার, মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কি বলবো বলো, আমরা বলবো যে cos থিটা ইকুয়াল টু কি হবে বলো, b1 ডট b2 বাই মড অফ b1 ইন্টু মড অফ b2 ছিল এটা b2, বুঝে গেল? b1 ডট b2 করলে কি হয় দেখো, তোমার বের করে রাখো একটু সবগুলোই, তাহলে b1 ডট b2 কি হয় দেখো, এগুলো কিন্তু সূত্র আমি একটু বলে দিলাম, হ্যাঁ চলো b1 ডট b2 বের করে দেখো কি হয় দেখো, b1 ডট b2 কি হবে স্যার, i এর সঙ্গে i গুণ হলে কত হয় দেখো তো, i এর সঙ্গে i গুণ করলে কত, 1/2 ইন্টু 1 1/2, ওকে, প্লাস j এর সঙ্গে j আছে, এখানে j কত আছে স্যার 1, আর এখানে 2 কত হয়েছে 2 1 কে 2, আচ্ছা প্লাস k এর সঙ্গে মাইনাস 2 করলে মানে প্লাস 2, তাহলে কত হয় দেখো স্যার, এখানে হবে b1 ডট b2 হবে দেখো তো একবার, আর 4 প্লাস 1/2, ওকে, কত হচ্ছে 9/2, তাহলে b1 ডট b2 পেলাম 9/2, এবার মড অফ b1 ইনটু মড অফ b2, তাহলে মড অফ b1 কি হবে দেখো তো একবার, এটার মড করলে কত, মড অফ b1 কি হবে রুট ওভার, করে দেখো তো 1/2 স্কোয়ার মানে 1/4 প্লাস 1 প্লাস 1, তারপর দেখো তো একবার রুট ওভার 9/2 হচ্ছে না দেখো তো একবার 2, হচ্ছে 9/2, 9/4 হবে, সরি 9/4 হবে, ওকে, তাই 9/4 হচ্ছে তো, তাই দেখো দেখো তোমার কথা হবে 3/2 হচ্ছে তাই না, ওকে, তাহলে তো 1/4 তার কথা হবে 2 7 8 9 9/4 মানে 1/2 3/2, আর মড অফ b2 কত হচ্ছে দেখো দেখো, ওটা b2 ঠিক আছে, b2 মানে এটা দেখো রুট ওভার 1 স্কয়ার প্লাস 4 প্লাস 4, তাহলে কত হয় কথা বলছে রুট ওভার 9 মানে হচ্ছে 3, বুঝে গেল? তাই এটা আমরা কি করে বলতে, এটা পেলাম বিয়ন্ড মড অফ b2 আর বিয়ন্ড ডট b2 পেয়ে গেছি, মান বসিয়ে দাও, চলো মান বসিয়ে কি হয় দেখো স্যার, মান বসিয়ে হবে দেখো তো, বিয়ন্ড ডট b2 মানে কত পেয়েছি 9/2, তাহলে 9/2 বাই মড অফ b1 কত পেয়েছি স্যার 3/2 ইনটু মড অফ b2 পেয়েছি 3, ওকে, তো একটু সাজিয়ে লিখে দেখো 9/2 ইনটু হবে কি বলো তো, 2টা উপরে যাবে, তাহলে হচ্ছে 3 3 9, তারপর সব কাটাকাটি করলে কত হয়ে দেখো দেখবেন, এটা 0 হবে, এটা ওখানে এটা কাটবে, তার কথা হবে বলো 1, তাহলে কি পেলাম দেখো স্যার cos থিটা ইকুয়াল টু 1, 1 মানে কি হবে বলো cos 0 ডিগ্রি না, তার কথা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার, বুঝে গেল? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো 11 2 0 ডিগ্রি অ্যান্সার মিলে গেছে, বুঝে গেল? সবাই ক্লিয়ার হয়েছে একদম?
তাহলে এইভাবে তোমরা সমস্ত অঙ্কগুলো করবে, কারণ কোনো সমস্যা আশা করি তো 12 দাগেরগুলো পড়ার দরকার নেই, তোমাদের 11 বাকি অঙ্কগুলো পেরে যাবে। দেখো তো একবার, বোঝা গেল কি? তাহলে এই চ্যাপ্টার তোমাদের একদম 100% ক্লিয়ার করে দিলাম, প্লাস ফর্মুলা প্লাস সমস্ত টাইপের অঙ্কগুলো করে দিলাম। তোমার বাড়িতে প্লিজ এই চ্যাপ্টার একবার বসো, আমার ভিডিওটা থেকে আমি চ্যালেঞ্জ করছি 1% তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকে তোমাদের এই পর্যন্তই থাক। প্লিজ যারা নতুন একবার সাবস্ক্রাইব করে নেবে। যদি আমার ভিডিও ভালো লাগে পড়ানো, তাহলে আমার চ্যানেলে দেখবে তোমাদের 12 এর সমস্ত অঙ্ক দেওয়া আছে, পাগলের মতো ভালো লাগবে ইন্টিগ্রেশন করতে। পাগল হয়ে যাবে স্যার, কি ইন্টিগ্রেশন করাচ্ছেন আপনি, ইন্টিগ্রেশন সমস্ত ভিডিও দেওয়া আছে, দেখে নেবো, ঠিক আছে? প্লে লিস্টে যাবে, ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক কালকেই তোমাদের এই পরের পার্ট নিয়ে ভিডিও চলে আসবে, ঠিক আছে? টাটা, ভালো থেকো।